ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ পলাশ ওঝা। তো আজ আবারও নিয়ে এসেছি রেলওয়ের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নিয়ে 2022 সালের কোশ্চেন, সেপ্টেম্বরের 1 তারিখ, শিফট নাম্বার 1। এখানে যে 25টা কোশ্চেন ডিসকাস হবে সেখানে পুরোপুরি রিভিশনের থ্রুতে প্র্যাকটিস হবে। রিভিশনের থ্রু মানে কি, একটা কোশ্চেনকে অ্যানালাইজ করা, তার পাশাপাশি যে ধরনের কোশ্চেন বা যার যে সূত্রগুলো আছে সেগুলো পুরোপুরি রিভিশন করে দেওয়া। তো থ্যাংক ইউ জানাতে চাই প্রত্যেককে, আমার প্রত্যেকটা অডিয়েন্সকে, যারা আমার স্টুডেন্ট আছে, যারা দেখছে আমাকে ফলো করে, প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার যে নতুন চ্যানেল সেখানে 100টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, 100টা মেম্বার্স। তো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর সাথে সাথে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই চ্যানেলটা পুরোপুরি তোমাদের, কেন কি আমার পড়াতে খুবই ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। তো সেই ভাবনা নিয়েই, সেই পড়ানোর প্রতি ভালোবাসাটা নিয়েই কিন্তু আমি কোশ্চেনগুলো সলভ করাই, আমি ক্লাসগুলো করাই। তো তোমাদের সাপোর্ট অত্যন্ত আমার প্রয়োজন, অত্যন্ত জরুরি। সবাই সাপোর্ট করো এবং আমাকে জানাও যে তোমাদের কীভাবে, কী ধরনের কোশ্চেন বা কী টপিকসগুলোতে প্রবলেম হচ্ছে, সেগুলো আমাকে অবশ্যই জানাবে, যাতে করে আমি ভিডিওসগুলো নিয়ে আসতে পারি, তাদের প্রবলেমগুলোর সলিউশন আমি করে দিতে পারি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের ক্লাস। আর পাশাপাশি আরেকটা কথা বলবো, যারা আমাকে ফলো করে অবশ্যই তারা যেন যেই ভিডিওসগুলো অলরেডি আমার যে চ্যানেল আছে প্রোভাইড করা হয়েছে, প্রত্যেকটা ভিডিও যেন দেখে, কারণ প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। দেখলে মজা চলে আসবে, কারোর যদি কন্টিনিউ করে সে দেখলে বুঝতে পারবে যে কতটা ইন্টারেস্টিং। আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে অঙ্কটাকে কোনোভাবেই কমপ্লিকেটেড না করা, অনেকটা সহজভাবে, যাতে করে সবাই বুঝতে পারে বা সবার অঙ্কর প্রতি একটা ইন্টারেস্ট থাকে। অঙ্কটা বার্ডেনভাবে নিলে হবে না, অঙ্কটা খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। তো একদমই নয় বার্ডেন, ফুল মজার সাথে অঙ্কটাকে নিতে হবে এবং করতে হবে। ক্লিয়ার? তো আর কিছু বলবো না, শুরু করা যাক আজকের ক্লাস। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কী আছে আজকে দেখো, বলেছে ইফ 3 নাম্বার আর ইন দ্য রেশিও 5:6:8 অ্যান্ড দ্য সাম অফ দ্য স্কোয়ার ইজ 1250, দেন দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার ইজ। তো আমাদের তিনটে সংখ্যা রেশিও দেওয়া আছে 5, 6, 8। তো আমি তো সংখ্যাগুলো জানি না কী আছে, তো আমি একটা ধরে নেব 5x, একটা ধরবো 6x, একটা ধরবো 8x। এবং বলেছে যে এদের স্কোয়ারের সাম মানে কি, 5x এর স্কোয়ার করলে হচ্ছে 25x স্কোয়ার, 6x স্কোয়ার করলে হচ্ছে 36x স্কোয়ার, প্লাস 64x স্কোয়ার। এদের সাম কত দেওয়া আছে 1250। যদি আমরা এটা যোগ করি দেখবা 1250, 5 হচ্ছে 125 হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 1250। এখান থেকে 125 যদি কেটে দিই 10 বারে কেটে যাচ্ছে, অর্থাৎ এক্স সমান সমান হয়ে যাচ্ছে আমার √10। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেছে দ্য প্রোডাক্ট অফ দোজ নাম্বার, তাহলে এক্স সমান সমান আমি পেলাম √10, তাহলে 5x সমান সমান কত পাবো 5√10 একটা পেলাম, ইন্টু গুণ চেয়েছে, তো গুণফল চেয়েছে 6x মানে কী পাবো 6 ইন্টু √10 ইন্টু 8√10। এই √10 যদি গুণ করা হয় তাহলে 10 হবে, 5 ছক 30, 30 গুণ 8 কত হবে 240, 240-এতে এই 10 গুণ করলে হয়ে যাবে 2400, আর একটা √10 পড়ে আছে, তাহলে হয়ে যাবে 2400√10। এটাই সঠিক উত্তর। তাহলে আনসার কী হবে 2400√10। ওকে, নেক্সট কোশ্চেন। তো দেখো কোশ্চেনটা কী বলেছে, √1 - cos θ বাই 1 + cos θ, এর ভ্যালু কত হবে। দেখো আমরা একটা ফর্মুলা জানি, কী ফর্মুলাটা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা আমরা জানি 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না 1 - cos স্কোয়ার থিটা সমান সমান sin স্কোয়ার থিটা, বলতে পারি কি না, একদম বলতে পারি। আচ্ছা, এবার কোশ্চেনের দিকে দেখো, এখানে যেটা বলা আছে √1 - cos θ বাই 1 + cos θ। কী করবো দেখো, এই যে নিচে যে 1 + cos θ আছে, ওপর নিচে দুটোকেই অপোজিট সাইন দিয়ে গুণ করবো। যেমন 1 - cos θ যদি গুণ করি তাহলে 1 নেগেটিভ সাইন হয়ে গেল, উপরে হয়ে যাবে 1 - cos θ। আচ্ছা, এটাকে আমি সপরেকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখো √, তাহলে নিচে হচ্ছে 1 + cos θ, 1 - cos θ, তার মানে কী হচ্ছে a + b × a - b, আর a + b × a - b মানে কী হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা আমি বলতে পারি 1 - cos স্কোয়ার থিটা, আর উপরে কী থাকবে, উপরে হচ্ছে 1 - cos θ তার স্কোয়ার। ক্লিয়ার? তো দেখো এখানে 1 - cos স্কোয়ার থিটা আমি কী জানলাম sin স্কোয়ার থিটা, তাহলে sin স্কোয়ার থিটা আমার চলে আসলো নিচে, আর উপরে 1 - cos থিটা তার স্কোয়ার আকারেই রাখলাম, কী ছিল √। দেখো তাহলে
এখান থেকে সাইন স্কোয়ার আন্ডার রুটে আছে, একটা চলে আসবে, তাহলে রুট থেকে বেরোলে কী হবে, একটা হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে। আর উপরে কী থাকবে, 1 মাইনাস কস থিটা, কারণ দুটো আছে স্কোয়ার ফরম্যাটে, রুট কিন্তু আমার উঠে গেল। নেক্সট স্টেপ কী হবে, তাহলে 1 বাই সাইন থিটা মাইনাস কস বাই সাইন থিটা, কী আছে 1 বাই সাইন থিটা মাইনাস আছে মাঝখানে কস বাই সাইন থিটা। আচ্ছা, এখানে 1 বাই সাইন থিটা হয়ে যাবে আমার কসিক থিটা, আর কস বাই সাইন থিটা হয়ে যাবে আমার কট থিটা। ক্লিয়ার? তাহলে অপশানে কী আছে, কসেক থিটা মাইনাস কস থিটা আছে, কসেক থিটা মাইনাস কট থিটা, বি উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন বলেছে মাই ফাদার ইজ প্রেজেন্টলি 25 ইয়ার্স ওল্ডার দ্যান মি। আচ্ছা, তাহলে আমি যদি আমার বয়সটাকে এক্স ধরি, তাহলে আমার বাবার বয়স কত হবে, এক্স প্লাস 25, এটা বোঝা গেল? এটা আমি, এটা আমার বাবা। ওকে, দ্য সাম অফ আওয়ার এজ 5 ইয়ার্স এগো ওয়াজ 39। তাহলে দুজনেরই 5 বছর যদি পিছিয়ে যায়, তাহলে আমার ক্ষেত্রে আমি 5 বছর পেছনে কিন্তু এক্স মাইনাস 5 হবে, আর বাবার ক্ষেত্রে যদি 5 বছর পিছিয়ে যায়, তাহলে এক্স প্লাস 25 তো বাবা ছিল, তার থেকে পাঁচ মাইনাস করে দিলাম। এদের যে যোগফল, এদের যোগফল মানে এই মাঝখানে দিয়ে দিলাম যোগ, কী বলেছে 39। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা হলো, এটা আমরা ভ্যালু 39 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এক্স প্লাস এক্স কী হবে, 2x, 25 মাইনাস 5 20, আর 20 থেকে 5 মাইনাস করে যাবে 15, তাহলে 2x প্লাস 15 সমান সমান 39। ওকে, তাহলে 2x সমান সমান যদি আমি 15কে পাশে নিয়ে যাই, 39 থেকে যদি মাইনাস করি, তাহলে কত হবে, 24 হয়ে যাবে, আর 2 যদি আমি কেটে দিই তাহলে 12 হবে, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে, 12 হচ্ছে। ক্লিয়ার? কী চেয়েছে, ফাইন মাই প্রেজেন্ট এজ, তাহলে আমার বর্তমান বয়স কত হবে, এক্সের ভ্যালু কত হয়েছে, 12 হয়েছে, তাহলে আমার বর্তমান বয়স, আমি তো এক্সটাকে আমার নিজের বয়স ধরেছিলাম, আর এক্স প্লাস 25টাকে বাবার বয়স ধরেছিলাম, আমার বয়স চেয়েছে, তাহলে উত্তর কত হবে, উত্তর হয়ে যাবে 12। ওকে, নেক্সট কোশ্চেন। তো দেখো এখানে বলেছে দ্য এইচসিএফ মানে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটাকে আমরা বাংলায় বলি গসাগু, অফ এনি সেট অফ 10 কোপ্রাইম। কোপ্রাইম মানে কি, কোপ্রাইম মানে হচ্ছে যাদের গসাগু, কোপ্রাইম, দেখো কোপ্রাইম, কোপ্রাইম মানে কি, যাদের এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অলওয়েজ 1 হবে, তাদেরকে আমরা বলবো কোপ্রাইম নাম্বার। তাহলে আমি যদি এরকম 10টা কোপ্রাইম নাম্বারের সেট নিই, তাহলে তাদের গসাগু কী হবে, একই হবে। যতগুলোই আমরা কোপ্রাইমের তোমার সেট নিই, আলটিমেটলি তো আমাদের গসাগুটা একই হবে। ওকে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 3। ওকে, নেক্সট কোশ্চেন। আর আমরা কি জানি এটাও বলে দিই, আমরা জানি এইচসিএফ আর এলসিএম অর্থাৎ লসাগু আর গসাগু গুণফল কী হয়, সংখ্যা দুটির গুণফলের সমান। কী হবে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার। ওকে, সংখ্যা দুটির গুণফলের সমান হচ্ছে আমাদের এলসিএম আর এইচসিএম এর গুণফলের সমান হবে। ওকে, নেক্সট কোশ্চেন। খুবই সুন্দর একটা অঙ্ক। কি বলেছে, সাইন থিটা, বলছে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান যদি √3 কস থিটা হয়, তাহলে কট থিটার ভ্যালু কত। ঠিক আছে, তো দেখো আমি কি লিখব, সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান √3 কস থিটা। দেখো এখানেও কস আছে, এখানেও কস আছে, এখানেও কস আছে, কসটাকে আমি রাখবো না। যদি আমি কসটাকে না রাখতে চাই, তাহলে কী করতে হবে, কস দিয়ে ভাগ করতে হবে। তাহলে কস দিয়ে আমি প্রত্যেককে ভাগ করবো, মানে সমান সমানের এই পাশেও কস দিয়ে ভাগ করবো, সমান সমানের ওই পাশেও কস দিয়ে ভাগ করবো। আচ্ছা, তাহলে আমি যদি কস দিয়ে ভাগ করি, তাহলে সাইন বাই কস কী হয়ে যাবে, ট্যান হয়ে যাবে। সাইনকে যদি আমি কস দিয়ে ভাগ করি কী হবে, ট্যান থিটাই তো হবে। প্লাস কসকে যদি আমি কস দিয়ে ভাগ করি, এই কসকে যদি কস দিয়ে ভাগ করলে কি কস বাই কস কেটে গিয়ে 1 হয়ে যাবে, সমান সমান √3 পড়ে থাকবে। কেন, কস থিটাকে আবার যদি কস থিটা দিয়েই ভাগ করতে, আলটিমেটলি সে 1 হবে, আর 1 × √3 মানে কি √3 হয়। তাহলে ট্যান থিটা সমান সমান বলতে পারি √3 - 1, কিন্তু আমার চেয়েছে কি কট থিটা, তো আর ট্যানের সাথে কটের সম্পর্ক কী হয়, ট্যান থিটা সমান সমান 1/cot থিটা। তাহলে ট্যান থিটা যদি 1/cot থিটা হয়, তাহলে আমি ট্যান থিটাকে লিখলাম কট থিটা, তাহলে কী হবে, এটা হয়ে যাবে 1/√3 - 1, উল্টে গেল তো, তাই না। তাহলে √3 - 1 এইভাবে তো অপশানে নেই, কোনো অপশান এরকম নেই 1/√3 - 1, তাহলে কী করবো আমরা, উপর নিচে √3 - 1 দিয়ে গুণ করবো, অপোজিট সাইন √3 + 1 দিয়ে গুণ করবো, উপরে √3 + 1, নিচেও √3 + 1। তো দেখো কী হয়ে গেল, নিচে দেখো √3 - 1 √3 + 1। ওকে, তাহলে a + b × a - b একই, তাহলে স্কোয়ার - b স্কোয়ার, আর স্কোয়ার মানে কি, √3কে স্কোয়ার করলে 3 হচ্ছে, আর 1-এর স্কোয়ার করলে কত হয়, একই হয়, 3 - 1, উপরে কী হবে √3 + 1, তাহলে আলটিমেট কী হচ্ছে, নিচে হয়েছে 2 হয়ে যাচ্ছে,
আর উপরে হয়ে যাচ্ছে √3 + 1। ক্লিয়ার? তাহলে √3 + 1/2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আর একটু ডিসকাস করে দেখি। দেখো, তাহলে এইমাত্র কী বললাম ফার্স্ট বলেছি সাইন থিটা সমান সমান আমি কী বললাম, লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান সমান বলেছিলাম ভূমি বাই অতিভুজ। একদম আরামসে, কোনো চিন্তা নেই, কোনো হাড়বাড়ি নেই, রিল্যাক্সে বলছো। বললাম কি একদমই ইজি ম্যাথটা। সাইন থিটা কস থিটাকে অনেকেই স্কিপ করে যায়, বাট ডোন্ট ওয়ারি, জাস্ট দেখতে থাকো, দেখো মজা চলে আসবে, কোনো বার্ডেন ফিল হবে না। তাহলে সাইন থিটা পেলাম, কস থিটা পেলাম, ট্যান থিটা। ট্যান থিটা হয়ে যাবে, আচ্ছা ট্যান থিটা মানে কি, সাইন বাই কস মানেই তো ট্যান। তাহলে লম্ব অতিভুজ অতিভুজ কেটে গেলে কী হবে, লম্ব বাই ভূমি পড়ে থাকবে। আচ্ছা দেখো, সাইনের অপোজিট কী হয়, কসেক হয়। সাইন যদি আমার লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কসেক কী হবে, কসেক থিটা হয়ে যাবে আমার অতিভুজ বাই লম্ব। ওকে, কসের অপোজিট হয় সেক, তাহলে সেক থিটা হয়ে যাবে আমার কী হবে, অতিভুজ বাই ভূমি। আর কট থিটা হয়ে যাবে আমার কী হবে, ভূমি বাই লম্ব। কেন? কারণ আমরা জানি, দেখো আমরা জানি সাইন থিটার অপোজিট হচ্ছে কসেক থিটা, তাহলে 1/cosec থিটা। এই জিনিসটাও মনে রাখতে হবে যে সাইনের সাথে কার ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, কসেক থিটার কিন্তু। ঠিক আছে, সাইন যদি 1/cosec হয় তাহলে কী হবে, আলটিমেটলি কসেকে তো কসেক থিটা সমান সমান তো 1/sin হবে। সেক থিটা সমান সমান কী হবে, 1/cos। আবার কস থিটাও কী হয়ে যাবে, 1/sec থিটা হলো। আর কি, ট্যান থিটা সমান সমান হয়ে যাবে 1/cot। আর কট থিটা কী হবে, কট থিটা হয়ে যাবে 1/tan। এগুলো বারবার বলা আছে, এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে। ওকে, দেখো আরেকটা জিনিস কি, দেখো সাইন থিটা বাই কস থিটা, এইমাত্র যেটা বললাম সেটা হয়ে যাবে ট্যান থিটা। আর ট্যানের অপোজিট কী হয়, কট হয়, তাহলে কী হবে, এখানে আমি বলতে পারি কস থিটা উল্টে গেলে কী হবে, সাইন থিটা। অপোজিট তো, তাহলে কী হবে, কট থিটা হলো। আর যে তিনটে ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিই। কী কী, দেখো, এক, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। এই তিনটে ফর্মুলা জানতেই হবে। আর কি, আর হচ্ছে কার কত মান, 0-র কত ভ্যালু হবে, 30-র কত ভ্যালু হবে, 45-এর কত ভ্যালু হবে, 60-র কত হবে, 90। এই জিনিসটা আমি বারবার আলোচনা করেছি, এটা একটু ভালো মতো মুখস্থ করতে হবে। বারবার বলছি কিন্তু ভালো মতো মুখস্থ করো, ঠিক আছে, বাদ বাকিটুকু আমার উপর ছেড়ে দাও। ওকে, তো দেখো, তো নেক্সট কোশ্চেন বলেছে এ ট্রেন ট্রাভেলস 20 কিলোমিটার ইন 24 মিনিটস। আচ্ছা, 24 মিনিটে সে 20 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে। ওকে, তাহলে আমরা কি জানি, আমি এখান থেকে যদি স্পিড বের করতে চাই কী করবো, স্পিড বের করতে গেলে কী হয়, স্পিড সমান সমান আমরা কী জানি, স্পিড সমান সমান আমরা বলতে পারি ডিস্টেন্স বাই টাইম। কিন্তু দেখার বিষয় টাইমটা এখানে কিসে দেওয়া আছে, মিনিটসে দেওয়া আছে, আর এখানে ডিস্টেন্সটা কী আছে, কিলোমিটার আছে। আর আমরা জানি কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক হয়, তাহলে এখানে 24 মিনিটটা আছে, এটাকে আমরা ঘন্টায় ট্রান্সফার করবো। ঘন্টায় করলে কী হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। 24কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, যদি 6 দিয়ে কাটি 4 × 24, 6 দিয়ে কাটি 6 × 60, 2/5 কী হলো, এত আওয়ার্স হলো। তাহলে ডিস্টেন্স কত ছিল আমার, ডিস্টেন্স আমার হচ্ছে 20 ছিল, তাকে আমি কী দিয়ে ভাগ করবো, 2/5, 2/5 দিয়ে ভাগ করবো, 2/5। তাহলে উল্টে গেলে কী হবে, 20 গুণ 5/2 কাটলে হচ্ছে 10, অর্থাৎ 50 কিলোমিটার পার আওয়ার বেগ। এরকম ফার্স্ট স্টেপে পেয়ে গেলাম। তো দেখো তারপর কী বলেছে যদি সে তার স্পিডটাকে 5 কিলোমিটার বাড়ায়। আচ্ছা, ইনিশিয়াল অবস্থায় ছিল হচ্ছে তার 50, তাহলে 50 ছিল, এখন বাড়িয়েছে কত, 5 বাড়িয়েছে, তাহলে আলটিমেট কত হলো, 55 হলো। 55 কিমি পার আওয়ার গতিবেগ হয়ে গেল। এখন আমার চেয়েছে কি টাইম, টাইম মানে কি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই গতিবেগ। আর ডিস্টেন্স কত দিয়ে আছে, ডিস্টেন্স দিয়ে আছে 20 কিমি, তাকে আমি গতিবেগ দিয়ে ভাগ করবো, অর্থাৎ 55 দিয়ে ভাগ করবো, তাহলে কী হচ্ছে দেখো। আচ্ছা, তাহলে আমার কী হবে, টাইম বেরোবে, কিন্তু টাইমটাকে মিনিটে দেওয়া আছে, তাহলে আমাকে 60 গুণ করতে হবে, গুণ 60 কেন গুণ করলাম, কারণ আমার অপশানটা কিসে দেওয়া আছে, মিনিটসে দেওয়া আছে, এটা আমার ঘন্টায় বেরোবে। আচ্ছা, 5 × 12 = 60, 5 × 11 = 55। তুমি যদি ক্যালকুলেট করো, 12 দুগুণে 24, 240, 240কে তুমি যদি 11 দিয়ে ভাগ করো, 11 দুগুণে 22, 20, 11কে 11, আর হচ্ছে 9/11, অর্থাৎ 11 × 9 = 11। ওকে, তো অপশন নাম্বার 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এই দেখো সেম কোশ্চেন রিপিট হয়েছে। এখানে কী বলেছে, দ্য এইচসিএফ
The HCF and LCM of two number are 1080 and 30240 respectively. If one of the number is 4320, then the other number. আমরা কি জানি লসাগু গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। তাহলে লসাগু আর গসাগুর গুণফলকে কি দেওয়া আছে? তো আমরা কি লিখব? 1080 গুণ 30240। আমরা কি জানি গুণফল লসাগু গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। সংখ্যার একটা দেওয়া আছে 4320, আরেকটা আমি জানি না এক্স। তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা এক্সের ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, তুই কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, এটা 9 দিয়ে যাবে, কারণ না 4 9 36 48 হবে। এটা 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 1 9, 9 2 18 120। আচ্ছা, এটা যদি আমি কাটি 24 দিয়ে, 24 2 48, আর 24 দিয়ে কাটলে 5 24 120, আর 2 দিয়ে যদি কাটি আমি 15 2 30, আর 12 2 24, তাহলে এই এক্স সমান কী হয়ে যাবে? এক্স সমান হয়ে যাবে 5 12 60 আর 5 12 75, অর্থাৎ 7560 সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তো আনসার কী হবে? 7560। আচ্ছা, নেক্সট কোশ্চেন। তো দেখো কি বলেছে, বলেছে যে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এ বি প্যারালাল টু সিডি অ্যান্ড সিডি প্যারালাল টু ইএফ, অলসো ই এ পারপেন্ডিকুলার টু এবি। আচ্ছা, পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। লম্ব মানে কি? যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। লাইক এখানে এটা কি পারপেন্ডিকুলার হয়ে গেল, এটা আমার কি হলো? পারপেন্ডিকুলার, মানে এটাও 90 এটাও 90, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তো দেখো, আর কার কার সাথে বলেছিল? বলেছে এবি আর সিডি প্যারালাল। এবি কোথায়? এখানে এবি হচ্ছে এই যে, এটা হচ্ছে এবি আর এটা সিডি। আর প্যারালাল মানে আমরা জানি কি? ট্রেন লাইন। প্যারালাল মানে একদম সমান্তরালে চলে যাবে। প্যারালাল মানে হচ্ছে যখন এদের ডিস্টেন্স আর এদের ডিস্টেন্সটা সেম থাকবে, ভিতরের ডিস্টেন্সটা সেম থাকবে, একই সরলরেখায় চলবে একই পথে, তখন তাদেরকে প্যারালাল বলা হয়। তাহলে এবি প্যারালাল টু সিডি অ্যান্ড সিডি প্যারালাল টু ইএফ। সিডি কার সাথে প্যারালাল? এর সাথে এর প্যারালাল, ইএফ এর সাথে প্যারালাল। ঠিক আছে, তাহলে এর সাথে এও প্যারালাল, আবার এর সাথে এও প্যারালাল। ক্লিয়ার? ওকে, ইএ পারপেন্ডিকুলার অন ইবি। এই ইএ এবির উপর পারপেন্ডিকুলার, তার মানে কি? এটা 90 হবে, এটাও 90 হবে। ক্লিয়ার? ওকে, এখন বিজিডি। বিজিডি কোনটা? অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাকে দিয়ে দিয়েছে 62 ডিগ্রি। ওকে, এবার বলেছে যে ডব্লিউ এর ভ্যালু কত, এই ভ্যালুটা চেয়েছে। সমস্ত যখন আমার প্যারালাল, তখন আমি বলতে পারি এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এই অপোজিট অ্যাঙ্গেলটাও 6, এটা যদি 6 এই এরকম যখন থাকবে ছবিটা, যখন একে অপরের সাথে প্যারালাল থাকবে, ডিস্টেন্সটা সেম থাকবে, তখন দেখো এই যে 62টা আছে, এর যে বিপরীতের যে অ্যাঙ্গেলটা হয় সেটা অলওয়েজ সমান হয়। মানে এটা যদি 62 হয়, এটাও 62ই হবে। ক্লিয়ার? আর এটা যদি 62 হয়, এটা যদি 90 হয়, বাদ বাকি যে অ্যাঙ্গেল দুটো আছে সেটা অ্যাঙ্গেল দুটোর যোগফলও 90 হবে, কারণ আমরা জানি ত্রিভুজে 3টি অ্যাঙ্গেলের যোগফল সমান হয়। তাহলে এটা যদি 62 হয়, 90 থেকে যদি 62 মাইনাস করি কত হয়? তাহলে আলটিমেটলি কী হয়ে যাবে? 28 ডিগ্রি। ক্লিয়ার? তা 28 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা, যেহেতু অ্যাঙ্গেল নিয়ে আলোচনা হচ্ছে, দেখো অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল হয় সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, একটা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এটা হচ্ছে পূরকক্ষণ, একটা সম্পূরকক্ষণ। কমপ্লিমেন্টারি মানে কি? কমপ্লিমেন্টারি মানে যখন তাদের যোগফল 90 ডিগ্রি হবে। ঠিক আছে, সাম অফ টু অ্যাঙ্গেল যখন 90 হবে। আর সাপ্লিমেন্টারি কি? সাপ্লিমেন্টারি যখন তাদের যোগফল 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? তো পরবর্তী কোশ্চেন। তো কি বলেছে? বলেছে 7 টাইমস এ নাম্বার রিডিউসড বাই 14। ওকে, আমি নাম্বারটা জানি না, দেখো পড়বো আর এগোবো। আমি নাম্বারটা জানি না, এক্স ধরে নিলাম। তো 7 টাইম মানে কি? 7x। 7 টাইমস অফ আ নাম্বার রিডিউসড বাই মানে কি? কমানো হয়েছে। কত কমানো হয়েছে? 14 কমানো হয়েছে। তারপর কি হচ্ছে? ইকুয়াল টু মানে কি? সমান দিলাম। দ্য সাম অফ 5 টাইমস, যোগফল। কার যোগফল? 5 টাইমস অফ দ্য নাম্বার। 5 টাইমস মানে কি? 5x অ্যান্ড 6। বলেছে 5 টাইমস আর 6-এর যোগফলের সমান হবে। ঠিক আছে, তাহলে এই পাশে যদি 5 টাইমস 2x হয়ে যাবে, আর 14 পাশে নিয়ে গেলে 20 হয়ে যাবে, এক্সের ভ্যালু হয়ে যাবে আমার 10। একদম সহজ অঙ্ক এটা। ফাইন্ড দ্য নাম্বার, নাম্বারটা কত হবে? 10 হবে। এটা গ্রুপ ডিতে এসছে। ক্লিয়ার? এখানে যত কোশ্চেন আছে সব গ্রুপ ডির কোশ্চেন পিক করা। তো এই ধরনের ছোটো ছোটো ইজি কোশ্চেনগুলো এখন সলভ করাচ্ছি। ধীরে ধীরে দুটো সেটকে কম্পাইল করবো, ইজি কোশ্চেনগুলো সরিয়ে দেবো, আর দুটো সেটকে এক জায়গায় করে কম্পাইলেশন করবো। সেখানে 30টা হোক বা 35টা হোক বা 40টা হোক বা 20টা হোক নিয়ে এসে সলভ করাবো, যাতে সময়টা যাতে বেঁচে যায়। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো তো কী বলেছে? বলেছে দেয়ার আর 2 সেটস অফ ডাটা A and B. The mean of both set is same. The median of data B is twice the median of data A. The relation between mode set A and mode set B.
আচ্ছা, আগেই দেখো অপশনের দিকে একটুখানি তাকাও, তারপরে আমি আস্তে আস্তে ওয়ান বাই করে দেবো। এখানে যে অপশনগুলো আছে দেখো, মোড বি থেকে মোড এ মাইনাস করেছে, সব কটা মোড বি থেকে মোড এ মাইনাস করেছে। দেখো তার মানে কি এখানে প্লাস করা আছে, তার মানে তিনটে অপশন আছে যেখানে মাইনাস করা। তাহলে আমরা আগে মোড বি বের করবো আর মোড এ বের করবো, তারপরে একটাকে আরেকটার থেকে সাবস্ট্রাক্ট করবো, মানে বিয়োগ করবো। দেখো তো এখানে আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা? আমরা জানি মোড সমান সমান কি 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা আমরা জানি, এটা তো আমাদের ফর্মুলা না। এক্ষেত্রে আমরা যদি এটাকে ধরে এগোই, ডাটা এটাকে ধরে, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে? মোড এ সমান সমান আমরা বলতে পারি 3 মিডিয়ান এ মাইনাস 2 মিনে, মানে আমরা ডাটা এটাকে ধরে এগোলাম, এটা আমার 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কী হবে? মোড বি মাইনাস সমান সমান 3 মিডিয়ান বি মাইনাস 2 মিন বি, এটা আমার 2 নম্বর হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, কী কন্ডিশন দেওয়া আছে? বলেছে দ্য মিন অফ বোথ সেট ইজ সেম। মিন মানে কি? তাহলে আমি লিখতে পারি এখানে মিন এ সমান সমান মিন বি, এটা আমি লিখতে পারি। আর কি বলেছে? আরেকটা কন্ডিশন দিয়েছে, সেটা হচ্ছে যে দ্য মিডিয়ান অফ ডাটা বি, আচ্ছা লিখি, মিডিয়ান বি সমান সমান ইজ টোয়াইস দ্য মিডিয়ান অফ এ, তাহলে আমি লিখতে পারি 2 মিডিয়ান এ, এটা আমার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এরকমও দেওয়া আছে, মানে মিন এ আর মিন বি সমান, আর মিডিয়ান বি হচ্ছে মিডিয়ান এ দ্বিগুণের সমান। ঠিক আছে, তো দেখো কী করবো, মোড বি থেকে মোড এ এখানে কী করেছে? মাইনাস করেছে, অপশনের দিকে তাকালাম, আমরা মাইনাস করে দিকে কী হয় দেখো। তো আমরা যদি মোড বি থেকে মোড এ মাইনাস করি, কেন করবো? কারণ অপশনে মোড বি থেকে মোড এই আছে সব কটা, তাহলে কী হবে দেখো, মোড বি মাইনাস মোড এ। মোড বি সমান সমান কী দেওয়া ছিল? 3 মিডিয়ান বি মাইনাস 2 মিন বি, লিখব 3 মিডিয়ান বি মাইনাস 2 মিন বি, মাঝখানে মাইনাস দিলাম। আচ্ছা, মোড এ কি? মোড এ সমান সমান কী দেওয়া আছে? মোড এ সমান সমান মানে কি 3 মিডিয়ান এ মাইনাস 2 মিন এ, তাই তো? এখানে এ যাবে, তাহলে লিখব কি 3 মিডিয়ান এ মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এখানে যে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, কী হয়ে যাবে 2 মিন এ, সাইন চেঞ্জ হয়ে গেল কিন্তু, কারণ মাঝখানে মাইনাস আছে। ক্লিয়ার? এবার দেখো আমরা জানি, আমরা কি জানি, এখানে কি দেখলাম যে মিডিয়ান বি সমান সমান 2 মিডিয়ান এ, তাহলে এখানে দেখো এখানে মিডিয়ান বি আছে, আর মিডিয়ান বি জানি আমরা কি 2 মিডিয়ানে, একটা মিডিয়ান বি মানে 2টো মিডিয়ানে, 3টে মিডিয়ান বি মানে 6টা মিডিয়ানে, তাহলে আমি কি বলবো 6 মিডিয়ান এ মাইনাস 2 মিন বি মাইনাস 3 মিডিয়ান এ প্লাস 2 মিনে এটাকে আমরা একটু চেঞ্জ করবো। কেন চেঞ্জ করবো? দেখো মিন এ আর মিন বি তো সমান, তাহলে এখানে 2 মিন এ কে আমরা বলতে পারি না 2 মিন বি? আচ্ছা, 2 মিন বি সমান তো বলতেই পারি, কারণ ওটা তো সমান আছে তো। তাহলে দেখো তাহলে এখানে মাইনাস মিন বি প্লাস মিন বি, এটা কেটে যাবে। দেখো এটা কেটে যাবে, যদি কেটে যায় তাহলে কী হবে 6 মিডিয়ান এর থেকে যদি আমি 3 মিডিয়ান এ মাইনাস করি, তাহলে কী হবে 6টা থেকে 3টে গেলে কী হবে 3টে পড়ে থাকবে, 3টে মিডিয়ান এই পড়ে থাকবে। এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে মোড বি মাইনাস মোড এ সমান সমান কী পেলাম 3 মিডিয়ান এ। ঠিক আছে, 3 মিডিয়ান এ, মোড বি মাইনাস মোড এ সমান সমান 3 মিডিয়ান এ, তাহলে এটাই সঠিক উত্তর হয়ে যাবে। কী হবে? অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? দেখে নাও। তো চলো নেক্সট কোশ্চেন। তো দেখো কি বলেছে, ফাদার্স এজ ইজ 3 টাইমস দ্য সাম অফ এজ অফ হিজ 2 চিলড্রেন, মানে তার একজন বাবা, তার 2জন পুত্র আছে, ওই 2জন পুত্রের যা বয়স তার থেকে পিতার বয়স কত গুণ? 3 গুণ বলেছে, 3 টাইমস বলেছে। আচ্ছা, আমি একজনের বয়স যদি আমি এ ধরি, একজনের বয়স, একটা বাচ্চার বয়স ধরলাম এ আর একটা বাচ্চার বয়স ধরলাম বি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এ প্লাস বি সমান সমান কী হবে? এদের 3 গুণ তো, তাহলে ইন্টু 3 করে দিলাম, সমান সমান কী হবে? ফাদার হবে, FATHER, ফাদার। ওকে, এবার আফটার 6 ইয়ার্স হিজ এজ উইল বি টোয়াইস দ্য সাম অফ দ্য এজ অফ বোথ দ্য চিলড্রেন। 6 বছর পরে যেতে বলেছে। আচ্ছা, আমি যদি 6 বছর পরে যাই তাহলে এখানে কী হবে, এর আমি 6 বছর এগোলাম, বি এরও আমি 6 বছর এগোলাম,
তাহলে ফাদারেরও তো 6 বছর এগোবে, ফাদার 6 বছর এগোবে কি না, দুজনের সবাইকে যদি 6 বছর এগোয় তাহলে ওরও তো 6 বছর এগোবে। তাহলে বাবার যে 6 বছর পরে যে বয়সটা হলো এটা হলো, তাই না? কিন্তু বাবার বয়স পুত্রের 6 বছর পরে যে বয়স তার কয় গুণ, দ্বিগুণ বলেছে, দেখো বলেছে 2 টাইমস। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, এই 6টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে, তাহলে এই বি, এ প্লাস বি, আর তোমার 6 6 12, আর 12 দুগুণে কত, 24। তাহলে এই 6টা যদি পাশে নিয়ে আসি -6 সমান সমান তো ফাদার হচ্ছে, তাই তো? তাহলে এইটা হয়ে গেল আমার 1 নাম্বার, এটা হয়ে গেল আমার 2 নাম্বার। এখানে ফাদার সমান সমান এটা, এখানে ফাদার সমান সমান এটা, তাহলে বলতে পারি আলটিমেটলি 3 ইন্টু এ 3a প্লাস 3b সমান সমান এ প্লাস বি প্লাস 24 থেকে 6 মাইনাস করলে কত হয়, 18 হয়, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি নিয়ে আসি এক সাইডে, তাহলে 2a প্লাস, ওকে। তো দেখো, ও সরি, এখানে যেহেতু দুগুণ আছে এখানে 2 হবে, একটা এখানে 2 হয়ে যাবে, এখানে আমার 2 হয়ে যাবে, তাই তো? তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে। তাহলে 3a থেকে 2a চলে গেলে কত হবে, একটা এ প্লাস একটা বি সমান কত হলো, 18। তাহলে আমি পুত্রের বয়সের সমষ্টি কত পেয়ে গেলাম, এখান থেকে 18 পেলাম। তাহলে a প্লাস বি সমান 18। তাহলে a প্লাস বি মানে যদি 18 হয়, পিতার বয়স কত হবে, 3 18 54 হবে, কারণ পিতার বয়স চেয়েছে তো 3 গুণ ছিল, 54 উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তো দেখো বলছে ইফ দ্য কস্ট প্রাইস অফ 24 পেন্সিল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 16 পেন্সিল। দেখো কীভাবে লিখবো এই ধরনের কোশ্চেন। 24টা পেন্সিলের যে সেলিং প্রাইস আছে, সেলিং প্রাইস মানে কি এসপি, না সরি সেলিং প্রাইস না, কস্ট প্রাইস বলেছে। 24টা পেন্সিলের যে কস্ট প্রাইস আছে মানে সিপি, সেটা হচ্ছে 16টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান বলেছে, এটা বলে দিয়েছে কোশ্চেনে। তাহলে এখান থেকে আমি সিপি আর এসপি রেশিও পাবো না, সিপির নিচে আমি এসপি নিয়ে গেলাম আর 16 নিচে নিয়ে আসলাম 24। তাহলে আলটিমেটলি আমি যদি এখান থেকে 6 দিয়ে কাটি, 4 ছক 24, সরি 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 দিয়ে যদি করি তাহলে 4 ছক 24, কাটাকাটি করলে কত হবে, 2/3। তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি যে সিপি 2 টাকা, এসপি 3 টাকা, তাহলে প্রফিট কত, 1 টাকা প্রফিট, তাই তো? ক্রয় মূল্য 2 টাকা আর বিক্রয় মূল্য 3 টাকা, তাহলে 1 টাকা প্রফিট। এখানে বলছে প্রফিট পার্সেন্ট, গেইন পার্সেন্ট, তাহলে 1 টাকা প্রফিট হলো কার উপরে, ক্রয় মূল্যের উপরে, 2 এর উপরে, তাহলে আলটিমেট 100-র উপরে কত হবে, তাহলে কাটাকাটি করলে হবে কত, 50%। ক্লিয়ার? তো এই তুলনামূলক সহজ কোশ্চেন ছিল, এটা অনেকটা ইজি। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। তো দেখো বলেছে দ্য সাম অফ 5 কনজিকিউটিভ ইভেন নাম্বার। কনজিকিউটিভ মানে কি, পরপর। আচ্ছা দেখো আরেকটু বলবো, সেটা হচ্ছে যারা মনে করে যে আমি ইংরেজিতে পারবো না অঙ্ক করতে, তাদের জন্য আমার একটা সাজেশন যে তোমরা একদম চিন্তা করো না। দেখো ইংরেজিটা একদমই কঠিন নয়, কিছুই না, জাস্ট এইভাবে তুমি এই সিরিজটা কন্টিনিউ করবো। আমি তোমাকে তোমার অ্যাসিওর করছি যে তোমার ইংরেজি নিয়ে কোনো প্রবলেম হবে না। আগামী 15 দিন বা 16 দিন তুমি যদি কন্টিনিউ ক্লাস দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেনের মানে বোঝাতে যাবো, আশা করি তোমার কোনো কোশ্চেন হবে না। তো ইংরেজি নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি নিজেও ইংরেজিতে ঠিকমতো অঙ্ক করতে পারতাম না, তো আমিও তোমাদের মধ্যে একজন অ্যাসপিরেন্ট এখনও, তো চাপ নেই কোনো, ওকে, আমি আছি। তো বলেছে কি দ্য সাম অফ 5 কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ 2720। 5 কনজিকিউটিভ ইভেন নাম্বার মানে কি, ইভেন মানে হচ্ছে যে জোড় সংখ্যা। যেমন মনে করো ইভেন নাম্বার যদি আমি 2 ধরি, 4 ধরি, 6 ধরি, 8, 10, 12, এগুলো হচ্ছে কনজিকিউটিভ ইভেন নাম্বার। তো দেখো কি বলেছে যে 5টা সংখ্যা, তাহলে 5টা সংখ্যা 2 7 2 7, এদের যোগফল 720। 5 দিয়ে যদি আমি ভাগ করি কত হবে, 5 5 25, 2 20, 4 5 20, 544। 544টা আমার কী হলো, যদি আমি কাটাকাটি করতাম তাহলে আমার এভারেজ বেরোতো। এভারেজ কেন, কারণ আমি সংখ্যা যদি একটা এ ধরি, একটা বি, একটা সি, একটা ডি, একটা ই, তাহলে মাঝখানের সংখ্যাটাই তো তোমার এভারেজ হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে 544। এবার যেহেতু কনজিকিউটিভ তাহলে ব্যাকে গেলে কত হবে, 542, এ পাশে কত হবে 540, ডান দিকে গেলে কত হবে 546, এ পাশে গেলে 548। ঠিক আছে, কনজিকিউটিভ হলো পরপর। ওকে, যখনই আমাদের এভাবে বলবে কনজিকিউটিভ নাম্বারের যোগফল, তখন আমরা এভারেজ করে মিডিলটাকে নিয়ে আসবো, এদিক ওদিক করে দেবো, ব্যালেন্সড হয়ে যাবে। ক্লিয়ার? তো আবার আসবে এই ধরনের কোশ্চেন, আরও রাখবো সামনে, অসুবিধা নেই। তো দেখো আমাদের বলেছে 3 নাম্বার আর 5 নাম্বারের যোগ করতে, তাহলে 544 আর 548 যোগফল কত হবে, 8 4 বড় 2 হতে আমার 1, 4 4 8 রেখে 9, আর 5 5 10, 1092। ক্লিয়ার? 1092 মানে এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তো কী বলেছে 5 টু দি পাওয়ার 5 ইন্টু 125 টু দি পাওয়ার -2/3 ইন্টু 25 টু দি পাওয়ার -1/2 এর ভ্যালু কত হবে। দেখো তো দেখো এখান থেকে 5-এর পাওয়ার 5 রেখে দিলাম, গুণ 5-এর পাওয়ার কত 125 হয়, 5-এর পাওয়ার 3 হয় 125, এবং এদের পাওয়ারে কত আছে, এদের পাওয়ারেও তো -2/3 আছে, তাই না, ইন্টু 5-এর পাওয়ার কত হলে 25 হয়, 2 হলে,
তাদের পাওয়ার কত হচ্ছে -1/2 আছে। আর আমরা কি জানি পাওয়ার কী হয়ে যায়, পাওয়ার হয়ে যায় গুণ। মনে রাখবে পাওয়ার কী হয়, গুণ। তাহলে 5 পাওয়ার 5 গুণ 5 পাওয়ার, এইখানে যদি গুণ হয় তাহলে 3-এর নিচে কিছু নেই, 3 যদি কেটে যায় তাহলে আলটিমেটলি কত হবে -2 হয়ে যাবে। ইন্টু এই যে যদি গুণ হয়, দেখো এই 2 গুণ -1/2 কাটাকাটি করতে কত হবে, আলটিমেটলি -1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি 5 পাওয়ার কত হবে -1 হলো। তাহলে আমরা কি জানি, যখন বেস সমান থাকবে, বেস মানে কি, এখানেও 5 আছে, এখানেও 5, এখানেও 5, আমরা জানি যে বেস যখন সমান থাকবে তখন পাওয়ার কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা পাওয়ার কী করবো, যোগ করবো। দেখো আমার বেসটাকে 5 রেখে দিলাম আর পাওয়ার যোগ করবো। তাহলে পাওয়ার যদি যোগ করি, দেখো প্রথম হচ্ছে 5, আচ্ছা যোগ করলে প্লাস মাইনাসে -2 আর যোগ করলে প্লাস মাইনাসে -1। তাহলে আলটিমেটলি আমরা কী বলতে পারি, 5 পাওয়ার হচ্ছে 5 - 2 - 1, তাহলে 5 পাওয়ার আলটিমেটলি 2, মানে কী হবে 5 পাওয়ার 2 মানে হচ্ছে 25। 25 হচ্ছে সঠিক উত্তর হবে। ক্লিয়ার? 25 উইল বি দ্য কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী কোশ্চেন, এ ম্যান সেলস এ কাপবোর্ড, একজন ব্যক্তি কাপবোর্ড সেল করেছে একটা সার্টেন প্রাইস এস, কিছুটা দামে বিক্রি করেছে। গেট 20% অফ দ্য প্রফিট, 20% প্রফিট করেছে অন হিজ সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের উপরে লাভ করেছে 20%। ইফ দ্য প্রাইস অ্যাট হুইচ হি বাইস, অর্থাৎ সে আগে যে দামে কিনেছিল তার থেকে সে যদি 10% বেশি দামে কেনে, হি বাইস দ্য কাপবোর্ড ইনক্রিজ বাই 10%, মানে 10% যদি বেশি দামে কেনে বা বেড়ে যায়, অ্যান্ড হি সেলস ইট অ্যাট 4% হায়ার দ্যান এস, অর্থাৎ আগে যে টাকায় সে বিক্রি করতো তার উপরেও যদি 4% বেশি দামে বিক্রি করে, তাহলে আলটিমেটলি তার প্রফিট পার্সেন্টটা কত। ওকে, তো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো একটা আমরা জানি সিপির উপর প্রফিট, একটা জানি আমরা এসপির উপর প্রফিট। যেমন দেখো যদি আমি 20%কে ফ্র্যাকশন করি, ভালো করে বোঝো, কী পাবো 1/5। আচ্ছা যারা পারবে তারা পজ করো, করার চেষ্টা করো। ক্লিয়ার? আচ্ছা 20% যদি হয় তাহলে 1/5 হয়। যদি এটা সিপির উপর মানে কস্ট প্রাইসের উপর মানে ক্রয় মূল্যের উপর লাভের কথা বলে, তাহলে আমার নিচেরটাকে আমরা কী ধরবো, ক্রয় মূল্য ধরবো, আর উপরেরটা লাভ হবে। তাহলে 5 টাকা আমার এই ক্ষেত্রে কী হবে, ক্রয় মূল্য, আর 1 টাকা আমার এই ক্ষেত্রে হবে লাভ। তাহলে ক্রয় মূল্য যদি 5 হয় আর লাভ যদি 1 হয়, তাহলে বিক্রয় মূল্য কত, 6 হবে। ঠিক আছে, কিন্তু যদি আমার 20% বলে দেয় বিক্রয় মূল্যের উপরে অর্থাৎ এসপির উপরে, তাহলে 1/5 হয়ে যাবে আলটিমেটলি। তাহলে তখন এই 5টা হয়ে যাবে আমার এসপি আর উপরেরটা আমার হয়ে যাবে প্রফিট। ক্লিয়ার? তাহলে 5 টাকায় সে বিক্রি করেছে, 1 টাকায় সে লাভ করেছে, তাহলে আলটিমেটলি ক টাকায় কিনেছে, 5 টাকায় বিক্রি করেছে, 1 টাকা লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য থেকে লাভ মাইনাস করলেই তো তুমি কস্ট প্রাইসটা পেয়ে যাবে, অর্থাৎ ক্রয় মূল্যটা পেয়ে যাবে। ওকে, তাহলে 4 টাকা হয়ে যাবে, 5 - 1 কত হয়ে যাবে, 4 টাকা হয়ে যাবে তোমার সিপি। সেমভাবে যেহেতু এখানে আমার 20% প্রফিট বলেছে সেলিং প্রাইসের উপরে, তাহলে 100 টাকা যদি আমি এসপি ধরি, তাহলে সিপি হবে কত, আচ্ছা 100 টাকা আমি এসপি ধরলাম, আর আমার প্রফিট কত হবে, প্রফিট হচ্ছে আমার বলে দিয়েছে কত, যেহেতু সেলিং প্রাইসের উপর, এই জন্য আমি সেলিং প্রাইস অর্থাৎ এসপিটাকে 100 ধরলাম, আর প্রফিট কত 20, তাহলে সেক্ষেত্রে আমার সিপি কত হয়ে যাবে, 100 - 20 80 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে যদি বিক্রয় মূল্য না বলে ক্রয় মূল্য বলতো, তাহলে ক্রয় মূল্যটাকে 100 ধরতাম আর লাভ কত হতো 20, মানে বিক্রয় করতে 120 টাকায়। ক্লিয়ার? আচ্ছা দেখো এখন সে 10% বেশি দামে কিনছে, 10% বেশি দামে কিনছে মানে কত, এখন যে সিপিটা ছিল আগে 80, আচ্ছা 80 10% কত হয়, 8 হয়, তাহলে আলটিমেটলি এখন কত হবে 88 হয়ে যাবে। 88 টাকায় সে এখন জিনিসটা কিনছিল, কি আর বলেছে 4% হায়ার দেন, বিক্রি করছে 4% হায়ারে, তাহলে বিক্রয় মূল্য আমার কত ছিল 100 ছিল, তাহলে 100 4% কত হয়, আলটিমেটলি 104 হয়, তাই কি না? তাহলে এখন যে প্রফিটটা হলো সেই প্রফিটটা কত হলো, 16 প্রফিট হলো না, কত হলো 16 টাকা প্রফিট হলো না মাঝখানে। বুঝতে পারছো কেন, 104 থেকে আমি 88 মাইনাস করলে 16 হয়। তাহলে এই 16 টাকাটা এখন প্রফিট হচ্ছে কার উপর হচ্ছে, আমার সিপির উপর হচ্ছে, 88-র উপর হচ্ছে, বাই 88 ইন্টু কত 100। ওকে, তাহলে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 25, 4 দিয়ে কাটলে হয়ে যাবে 22, আর এখান থেকে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 8, 2 দিয়ে কাটলে হবে 11, 4 × 25 = 100, 8 × 25 = 200, 200/11 যদি আমি করি আমার অ্যান্সার হয়ে যাবে 18×2=9, অর্থাৎ হয়ে যাবে আমার 18.18। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন। ক্লিয়ার? দেখো কী বলেছে, ভ্যালু এভালুয়েট করতে বলেছে, sec 33 cosec 57 মাইনাস cot 57 ইন্টু tan 33 ডিগ্রি প্লাস cot 47 cot 43 ডিগ্রি। আগে ভালো করে দেখো আমরা কি বলেছিলাম, সাইন থিটার সাথে কার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক, 90 ডিগ্রি সম্পর্ক কার, কসের। কসেকের সাথে কার সম্পর্ক বলেছিলাম, সেকের। আর ট্যানের সাথে বলেছিলাম কটের। এটা কি সম্পর্ক, কট থিটা। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের। ওকে, মানে কি আমি যদি কসটাকে 55 বলি, তাহলে 90 - 55 কত হয়ে যাবে, কত হবে 90 - 55,
35 হয়ে যাবে। ক্লিয়ার? আমি যদি কসেকটাকে 40 বলি তাহলে 90 মাইনাস 40 কত হবে? 50 হয়ে যাবে। এটাকে যদি আমি 25 বলি এটা আমার কত হবে? এটা আমার 65 হয়ে যাবে। ক্লিয়ার? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক এটা অপরের সাথে 90 ডিগ্রির সম্পর্ক হলো। এবার দেখো এখানে যে কোশ্চেনটা আছে সেক 33 লিখে নিলাম হলো ইন্টু কসেক 57কে আমরা কী লিখতে পারি? কসেক 57কে আমরা বলতে পারি না সেক 33, কারণ কসেকের সাথে কার সম্পর্ক? সেকের সম্পর্ক। তো তাহলে 90 থেকে যদি 57 মাইনাস করি তাহলে কি হবে? 33 তো হবে আলটিমেটলি। তাহলে সেক কত হবে? 33 হয়ে গেল। ঠিক আছে, মাইনাস কট 57। আচ্ছা, যেহেতু 33তে করে নিলাম সবাইকে 33 করবো। কট 57কে আমরা লিখতে পারি না ট্যান 33, কারণ কি কটের সাথে ট্যানেরই তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক। তো 90 মাইনাস 57 কত হবে? 33 হয়ে যাবে। তাহলে ট্যান 33 ডিগ্রি ইন্টু ট্যান 33 ছিলই, আর এটা ট্যান 30 ছিল হ্যালো, প্লাস কট 47। আচ্ছা, এইখানে যে কট 43 আছে এটাকে আমরা বলতে পারি না 90 মাইনাস 43 47 ট্যান 47 আর ট্যান 47 মানে কি? ট্যান 47 মানেই তো 1 বাই কট 47, 1 বাই কট 47, কারণ ওরা কী সম্পর্ক? আর হচ্ছে ট্যানের অপোজিট কট। তাহলে হচ্ছে এই 47 কেটে গেল। আর এখান থেকে সেক 33 আর সেক 33 মানে কি? সেক স্কোয়ার 33, তাহলে সেক স্কোয়ার 33 মাইনাস ট্যান স্কোয়ার 33 প্লাস 1। ঠিক আছে, তো আলটিমেটলি কী পেলাম মনে আছে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা বলে কত হয়? 1 হয়। তাহলে 1 যোগ 1 কত হবে? আলটিমেটলি 2 হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? তো 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন কী বলেছে? ট্যান এ সমান সমান 3/5 যদি হয় তাহলে কস এ সমান কত? দেখো তো দেখো এখানে দেওয়া আছে ট্যান এ সমান সমান 3/5। আমরা কি জানি? ট্যান থিটা সমান কত? লম্ব বাই কি জানি? ভূমি জানি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার জানি। তাহলে এক্ষেত্রে অতিভুজ স্কোয়ার কী হবে? তো দেখো এখানে কী হবে? 5 5 25 আর 3 3 9, তাহলে 25 আর 9 কত হয়? 25 আর 9 হয়ে যাবে আমার 34। তাহলে স্কোয়ার সমান সমান হয়ে যাবে 34, তাহলে এ সমান সমান হয়ে যাবে কত? √34। ক্লিয়ার? এখন আমাকে বলেছে কস এ কত? কস এ আর কস থিটা সমান সমান আমরা কী জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত জানি আমরা? ভূমি জানি 5, এই যে 5 ছিল আমার দেওয়া, আর অতিভুজ কত পেলাম? √34। সঠিক উত্তর হয়ে যাবে 5/√34। ওকে, আচ্ছা এবার দেখো কিছু ট্রিপলেট বলে দেবো। কি ট্রিপলেট? যদি আমরা একটাকে লম্ব ধরি, একটাকে ভূমি ধরি, এক তাহলে অপরটা অতিভুজ ধরবো। দেখো কি, আমরা যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি আর এটাকে যদি আমরা 90 ডিগ্রি ধরি, কত ডিগ্রি? 90। এটা লম্ব যদি হয়, এটা যদি ভূমি হয় তাহলে এটা অতিভুজ হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কী হবে? দেখো 3 4 5, লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, অতিভুজ 5 হবে। হলো, আর কি আছে? 5 12 13 ট্রিপলেট। 7 24 25, 8 15 17, 9 40 41, 11 60 61, বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। 12 35 37, 20 21 29, 16 63 65, আর হচ্ছে 48, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 55 73, কারণ এইটা অনেক সময় থাকে। ঠিক আছে, এটা মানুষ অ্যাভয়েড করে চলে, বাট এটা লাস্টটা থাকে। তো ব্যাপারটা কি, আমরা যদি লম্ব 3 বলি, ভূমি যদি 4 বলি তাহলে অতিভুজ হবে 5। লম্ব যদি আমরা 5 বলি, ভূমি যদি আমরা 12 বলি তাহলে অতিভুজ হবে 13, তাই তো? আর লম্ব যদি আমরা 7 বলি, ভূমি যদি আমরা 24 বলি তাহলে আমার কী হবে? অতিভুজ হবে 25। এগুলোকে ট্রিপলেট বলা হয়, 90 ডিগ্রি সাপেক্ষে হয়। তো এইটা আমাদের একদম সুন্দরভাবে মুখস্থ করে ফেলতে হবে ট্রিপলেটগুলো। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো বলছে 34 কিউব কত? ওকে, তো 34 কিউবটা তো ভেরি ইজি, কোনো ব্যাপারই না। 34 কিউব মানে কত? আমি তাহলে কী করতে পারি? 34 গুণ 34 গুণ 34 করতে পারি, করলে অ্যান্সার হয়ে যাবে, তাই কি না? কিন্তু আমরা এটাকে ওইভাবে ডিল করবো না, কারণ আমাদের টাইম বাঁচাতে হবে। কী করে করবো? দেখো একটা প্রসেস আছে, একটা
তাকে বলা হয় ডিজিটাল সাম। কি বলে? ডিজিটাল সাম। ডিজিটাল সামটা কি? সাপোজ মনে করো আমি 34-এর কিউবটাকেই ধরে নিয়ে গেলাম, 34-এর কিউব। ডিজিটাল সামটা কি? দেখো এই যে 34টা আছে, ডিজিটাল সাম মানে ডিজিটের যোগফল। 4 আর 3 7, দুটো ডিজিটের যোগফল হয়ে গেল 7। তো 7-এর পাওয়ার কত ছিল? 3 ছিল। 7-এর পাওয়ার 3 মানে কত? 343। 343 মানে কত? দেখো আবার ডিজিট সাম করবো, 4 আর 3 7 আর 3 10। আর 10 মানে কত? 1 আর 0 যোগফল তো 1 হয়। ডিজিট সাম হচ্ছে যে ডিজিটের যোগফল। তাহলে দেখো এই 34-এর কিউবকে আমি যখন ডিজিটাল সাম করলাম তখন আমার কত হলো? 1 হলো। তার মানে অপশান যেইগুলো আছে তাদের ডিজিটাল সাম করলে একই হবে। যেমন দেখো আমি যদি অপশান নাম্বার এর দিকে লক্ষ্য করি, দেখো 9কে সবসময় ব্যালেন্স করবো, কারণ 9-এর পরে আবার কি হয়? 10 হয়ে যায়, মানে 0 থেকে আবার 1 থেকে আবার শুরু হয়ে যায়, তাই তো? 9-এর পরে তো 10 হয়, 10 মানে কত? 1। তাহলে 9কে আমরা ব্যালেন্সড রাখবো, 9 পর্যন্ত যখনই আসবে তখন 9কে আমরা উড়িয়ে দেবো, আবার প্রথম থেকে শুরু করবো। যেমন দেখো এখানে 9টাকে আমরা উড়িয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কত? 4 আর 3 আর 2 5 আর 4 9। এখানে ডিজিট সাম কত হলো? 9 হলো। হলো। এখানে দেখো এই 9কে যদি আমরা উড়িয়ে দিই তাহলে 3 আর 3 6 আর 4 10 হলো। আর 10 মানে কি? 10 মানে কিন্তু 1। ওকে। 4 আর 3 7 আর 4 কত হয়? 11 হয়। আর 11 মানে কত? 2 হলো। আর এখানে কত হচ্ছে দেখো, 9 আমি উড়িয়ে দিলাম, 3 আর 2 5 আর 4 9। তাহলে দেখো একটাই মাত্র অপশান আছে যেখানে হচ্ছে গিয়ে ডিজিট সাম করার পরে 1 আসছে, সেটা হচ্ছে অপশান নাম্বার বি। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তাছাড়া তুমি 34 গুণ 34 গুণ 34 করতেই পারো, ঠিক আছে? বা টাইম কনজিউমিং, এটা খুব ফাস্ট হয়, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর প্র্যাকটিস আমি করতে করতে এগোবো। ক্লিয়ার? ওকে। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল মানে আমরা জানি কেমন হয়, এই 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 রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। একটা বলেছে 10, একটা বলেছে 8, তাহলে বড়টাকে আমরা 10x ধরবো, এটাকে আমরা বললাম 10x, এটাকে আমরা বললাম 8x। ক্লিয়ার? বলছে পেরিমিটার 90। পেরিমিটার মানে কি? এটা যদি 8x হয় তাহলে এটাও 8x হবে, এটাও 10x হবে। পেরিমিটার মানে হচ্ছে 4টি বাহুর যোগফল। অর্থাৎ ফর্মুলা আমরা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 10 আর 18 যোগ করলে কত হয়? 10 আর 8 যোগ করলে হচ্ছে 18x। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 18 দুগুণে 36x। এই 36x সমান সমান কি বলেছে? 36x সমান সমান বলেছে আমার 90, তাই তো? তাহলে x সমান সমান কত হবে? 90/36। কাটাকাটি করে কত হবে? 9 দিয়ে কাটলে 990, 9 দিয়ে কাটলে 4 9 36, 5/2 কত হলো? 5/2। ক্লিয়ার? ওকে। তাহলে এরিয়া কত হবে? আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 5/2 হয়, এরিয়া মানে কত? এরিয়া মানে হচ্ছে আমরা জানি এরিয়া হচ্ছে এরিয়া সমান সমান লম্ব ইন্টু ভূমি, বা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যাই না বলি না কেন। তাহলে কী হবে দেখো, তাহলে একটা তো আমার 10 ছিল, আর এক্স এর ভ্যালু তো 5/2, তাহলে ইন্টু 5/2, মাঝখানে গুণ আছে, গুণ দিলাম। ভূমি কত ধরেছিলাম? 8 ধরেছিলাম। এবার 8x ছিল, আর এক্স এর কত না? 5/2 পেলাম। দেখো কত হচ্ছে, এই দুই করলে 4, এখান থেকে 4 দুগুণে 8 হলো। তাহলে 10 দুগুণে 20, আর 5 5 25, 25 20 গুণ করলে হচ্ছে 500। 500 হচ্ছে আমার সঠিক উত্তর। হলো। একটু মুখে মুখে হয়ে যায়, দেখলে অ্যান্সার হয়ে যাবে, বাট চলো করা যাক, এক্সপ্লেন করাই। তো দেখো আবারও সেই সেম কোশ্চেন, আগের দিনের সেম কোশ্চেন রিপিট হয়েছে। বলেছে এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে, বলেছে এক্স মাইনাস 1/x। কী বলেছিলাম? দেখো এক্স প্লাস 1/x এর ভ্যালু আমি ছোটো অন্য কিছু নিয়ে নিচ্ছি, মনে করো আমার কাছে 5 আছে। আমি যদি এক্স মাইনাস 1/x এ যেতে চাই তখন আমার কী করতে হবে? দেখো জাস্ট এটা রুট করবে, রুট করলে 5 এর স্কোয়ার 25 বসিয়ে দিলে, আচ্ছা কিসে নিতে বলেছে? মাইনাসে নিতে বলেছে না, তাহলে -4 করবো। জাস্ট রুট করব, 5 এর স্কোয়ার করবো, মাইনাসে নিতে বলেছে -4 করবো, তাহলে আলটিমেট কত হচ্ছে? 21 হয়ে যাচ্ছে। যদি এক্স মাইনাস 1/x সমান সমান 5 থাকতো, আর তোমার কাছে চাইতো এক্স প্লাস 1/x সমান সমান কত, কী করতাম? জাস্ট সেমভাবে একটা রুট করতাম, 5 এর স্কোয়ার 25 করতাম। ওই ক্ষেত্রে যেহেতু -4 করেছি, এখানে +4 করবো। কেন? কারণ আমাকে অ্যান্সারটা প্লাসে বের করতে হবে। আলটিমেট কত হবে? √29 হয়ে যাবে। ক্লিয়ার কি না? ওকে। তাহলে এখানে যদি মাইনাসে আনতে চাই তাহলে কী করবো? জাস্ট একটা রুট করবো, করলাম রুট। আচ্ছা এক্স প্লাস 1/x কত আছে? 65 আছে, বাই 8 আছে, তাহলে এর স্কোয়ার করতে হবে, তাই তো? স্কোয়ার করতে হবে, তার থেকে কত মাইনাস? -4 মাইনাস করতে হবে। কেন? কারণ মাইনাস করতে হবে, তাই প্লাস করতে বলে প্লাস করতাম। এবার দেখো আন্ডার রুটের মতো আছে,
65-এর স্কোয়ার কত হয়? এটা বলেছিলাম যে 50-এর উপরে যে কোনো স্কোয়ার মুখস্থ, বা 65 লাস্টে 5 থাকলে স্কোয়ার তো খুব ইজি, 6 সাথে 42 25 হয়, 42 25, আর আটাটা কত 64 মাইনাস 4 হলো। যদি করি আমরা কী হবে দেখো, 64 আমার লসক হয়ে গেল, 4225 মাইনাস 4 হলো 6তে আমার 1, 424 আর 25, 256। তো আন্ডার রুট 6 আছে কত হলে 15 হবে? 9 হলে। হাতে আমার 1, 5 রেখে 6 আছে কত 12 হবে? 6 হলে। হাতে আমার 1, 2 রেখে 3 আছে কত হলে 12 হবে? 9 হলে। 3969/64। এই 3969 63-এর স্কোয়ার হয়, আর 64 আন্ডার রুট করলে হচ্ছে 8 হয়ে যায়। তাহলে আনসার কী হবে? 63/8। 63/8 সঠিক উত্তর। ক্লিয়ার? তো এবার দেখো স্কোয়ার কী করে বের করতে হয় সহজে, তার কিছু নিয়ম বলবো। দেখো, যদি 50-এর উপরে কোনো সংখ্যার স্কোয়ার বের করতে পারে, 50-এর উপরে, 50-এর ওপর সাপোজ, তাহলে আমরা বেস ফর্মটাকে ধরে নেব 25। কত ধরবো? 25। এবার দেখো আমি বললাম কত, তোমাকে বললাম 56-এর স্কোয়ার বের করো। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, জাস্ট রিপিট করলাম, রিভিশন করার জন্য। 6 বেশি 50-তে কত বেশি? 6 বেশি। তাহলে ওই যে 25টাকে আমি বেস ধরেছিলাম, 25-এর 6 কত হবে? 31 হবে। কত হয়ে গেল? 31। আর 6 বেশি মানে 6-এর স্কোয়ার 36 বসিয়ে দিলাম। ক্লিয়ার? 31 36। ক্লিয়ার? সাপোজ তোমার কাছে আছে 59-এর স্কোয়ার করো, তাহলে 50-এর সাথে সাপেক্ষে আমরা 25 ধরেছিলাম, তাহলে 50 থেকে কত বেশি? 9 বেশি। তাহলে 25 আর 9 কত হবে? 34, আর 9-এর স্কোয়ার কত হয়? 81। ক্লিয়ার? সাপোজ মনে করো তোমার কাছে আছে 61, দাদা 61 তো আমি বের করতে পারছি না, কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা 61 কত বেশি 25-এর থেকে? 50-এর থেকে কত বেশি? 11 বেশি না? তাহলে 25 আর 11 কত হয়? যোগ করলে 25 যোগ 11 করলে হয়ে যাবে আমার 36। ক্লিয়ার? আর 11 যেহেতু বেশি, তাহলে 121 লাস্টে লিখবো। লাস্টে কি আমরা 121 লিখবো? তাহলে তো 5 সংখ্যা হয়ে যাবে না। 121 যখনই 3 সংখ্যা চলে আসবে, তখন একটাকে এই পাশে ট্রান্সফার করে দেবো, আর 21-এর এই লাস্টের ডিজিট দুটো লাস্টে লিখবো। তাহলে আলটিমেটলি কী হচ্ছে দেখো, 1 2 7 3, 3 7 2 1। হ্যালো, সিমিলার একটা দেখো, আমার কাছে আছে মনে করো 67। কত আছে? 67 রেস করতে, 67 রেস করতে মুখস্থ রাখা সম্ভব না, তাহলে এটা এইভাবে কি বেরোবে? অবশ্যই বেরোবে। দেখো কত বেশি? 17 বেশি। 25-এর সাথে যদি 17 যোগ করি, 25 যোগ 17 করলে আমার কত হচ্ছে? 42 হবে। আর 17 রেস করে আমরা জানি না 289 হয়, তাই কি না? তাহলে 289 3 সংখ্যা আসলো, 3 সংখ্যা রাখা যাবে না, লাস্টে 89 রাখবো, আর 2টাকে আমি এখানে ট্রান্সফার করে দেবো। কত হবে তাহলে? 4 3 8 9। ক্লিয়ার? সরি 4 4 3 কেন? 4489। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যা বের করতে পারবো। যদি 50-এর নিচে হয়, সাপোজ 50-এর নিচে একটা সংখ্যা বলি আমরা, 50-এর নিচে কত হতে পারে? ধরে নিলাম আমরা 47। কত? 47 বলছে 47-এর স্কোয়ার করো, 47-এর স্কোয়ার। আচ্ছা 50 থেকে 47 কত কম? 3 কম। কত কম? 3 কম। তাহলে 50-এর বেস আমরা কত ধরেছিলাম? 50-এর বেস আমরা ধরেছিলাম হচ্ছে 25 ধরেছিলাম, তাই না? তাহলে 50-এর বেস 25, আর এখানে যেহেতু 3 কম, তাহলে 25 মাইনাস 3 হবে 22। কত হবে? 22। আর 3 কম মানে কি আমরা 3 লিখবো? 3 রেস কত? 9 হয়, 9 লিখবো না, 2 সংখ্যা রাখতে বলেছিলাম, 0 9। ক্লিয়ার? আরেকটা বলি, মনে করো তোমার কাছে আছে 48-এর স্কোয়ার। কত স্কোয়ার? 48। কিচ্ছু মনে রাখতে হবে না, এগুলো মুখে মুখে বেরিয়ে যাবে। দেখো কত কম? 2 কম, 50 থেকে 2 কম, তাহলে বেস ফর্ম 25, 25 মাইনাস 2 কত হবে? 23 হয়ে যাবে। কত হবে? 23 হবে। আর 2 কম মানে 4, আমি 4 লিখবো না, 0 4 লিখবো। কেন? কারণ আমরা কি বলেছিলাম? 2 ঘরের সংখ্যা লিখবো, 2 অঙ্কের সংখ্যা। ক্লিয়ার? ওকে, এভাবে তুমি প্র্যাকটিস করো, নিজে নিজে সেলফ স্টাডি করো, এদিক ওদিক নিচের দিকে সামনের দিকে বাড়িয়ে পিছন দিকে বাড়িয়ে করতে থাকো, ব্যাস দেখো সব করা হয়ে যাবে। ওকে, আর বুঝতে না পারলে তো আমি আছি, আর বুঝতে না পারলে একটু ব্যাক করে নেবে, অসুবিধা হবে না। তো দেখা যাক পরবর্তী কোশ্চেন। তো দেখো, ইন এ ট্রায়াঙ্গেল দ্য লেন্থ অফ সাইড আর 6 ইউনিট, 12 ইউনিটস অ্যান্ড x ইউনিট, হাউ মেনি পসিবল ইন্টিজার ভ্যালুস আর দেয়ার ফর x। আচ্ছা আচ্ছা, ট্রায়াঙ্গেল একটা আঁকি। আচ্ছা বলেছে একটা ভ্যালু দেওয়া আছে 6, একটা বলে দিয়েছে 6, একটা বলেছে হচ্ছে তোমার 12, আরেকটা আমি জানি না, এখানে এক্স বলেছে, এক্সের ভ্যালু বের করতে বলেছে। ট্রায়াঙ্গেল ফর্মেশনের একটা রুলস আছে। কি রুলস আছে? দুটো বাহুর যোগফল সর্বদা, দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহু অপেক্ষায় বড় হয়ে থাকে। তাহলে এই যে যে এক্সটা আছে, আমি যদি এটাকে তৃতীয় বাহু ধরি, ঠিক আছে, তাহলে এই যে 12, এই যে 6, তাহলে এর যোগফল থেকে এই যোগফলটা
তাহলে কি দুটি বাহুর যোগফল, ট্রায়াঙ্গেলের ফর্মুলার ওকে। তো ট্রায়াঙ্গেল ফরমেশনের যে রুলস আছে সেখানে বলা আছে যে যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহু অপেক্ষায় বড় হয়। আচ্ছা, তৃতীয় বাহুটা আমি ধরে নিলাম, এক্সটা তো আমি জানি না, এটাকে আমি তৃতীয় বাহু ধরে নিলাম। তাহলে এই যে এক্সের ভ্যালুটা হবে তার থেকে এই 12+6 এ তো বড় হবে, অর্থাৎ এক্সের থেকে 18 বড় হবে। এটা 1 নম্বর কন্ডিশন, ঠিক আছে? এটা 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে দুটো বাহুর বিয়োগফলের থেকে তৃতীয় বাহুটা অলওয়েজ বড় হবে। দুটো বাহুর বিয়োগফলের থেকে, তো দুটো বাহুর বিয়োগফল কত হবে? মনে করো যে 12 - 6, এদের যে বিয়োগফল তার থেকে তৃতীয় বাহু সর্বদাই বড় হবে। তাহলে এর থেকে কী হবে? এক্স বড় হবে। এটা 2 নম্বর কন্ডিশন, ঠিক আছে? তাহলে এটা যদি একটুখানি ই করে কথা, 12 - 6 কত হবে? 6। তাহলে 6-এর থেকে এক্স বড় হবে, তাই তো? 6-এর থেকে এক্স বড় হবে। তো এটাকে যদি আমি গুছিয়ে লিখি, তার মানে কি এক্সটা, আচ্ছা তাহলে 6-এর থেকে এক্স বড়, আবার এক্সের থেকে 18 বড়, তাহলে এক্সের থেকে 18 বড়, তাহলে অপশানে কীরকম আছে? তার মানে কি এক্সের যে ভ্যালুটা হবে সেটা 6-এর থেকে বড় হবে, 18 থেকে ছোটো হবে। এরকম কতগুলো ভ্যালু পসিবল আছে? কতগুলো ভ্যালু পসিবল হবে? একটা হতে পারে, দেখো, একটা হবে 7 হতে পারে, 6-এর পরে তো 7 হয়, 7 বসতে পারে, 8 বসতে পারে, 9 বসতে পারে, 10 বসতে পারে, 11, 12, 13, 14, 15, 16, 17, অর্থাৎ এক্সের এতগুলো ভ্যালু হতে পারে। তার মানে কি যেখানে এক্স এর ভ্যালুটা 6-এর থেকে বড় হবে, 18 থেকে ছোট হবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে এখানে এক্স এর ভ্যালু কতগুলো হতে পারে? 11টি হতে পারে। ক্লিয়ার? তাহলে কি বললাম? কোনো একটি ত্রিভুজের ফরমেশনের যে রুলস আছে সেখানে বলা আছে যে সর্বদা দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বড় হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে দুটো বাহুর বিয়োগফল এর থেকে সর্বদা তৃতীয় বাহুটা বড় হবে। ঠিক আছে? ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন। তো দেখো কি বলেছে, বলেছে অজয় স্পেন্ডস 66.2/3%। তো দেখো কি বলেছে, অজয় স্পেন্ডস খরচা করছে 66.23% অফ হিস ইনকাম। তার যে ইনকাম আছে তার থেকে 66.23% সে খরচা করে অফ ডিফারেন্ট হাউস হোল্ডস আইটেমস। ইফ হিজ ইনকাম ইনক্রিজ বাই 25%, যদি তার ইনকামটা 25% হারে বৃদ্ধি পায়, অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 20%, যদি তার খরচটাও 20% বৃদ্ধি পায়, দেন এফেক্ট অন হিজ সেভিং উইল বি, তাহলে তার যে সেভিংসটা আছে তার উপর কী এফেক্ট পড়বে? ক্লিয়ার? তো দেখো 66.23% মানে আমাকে প্রথম জানতে হবে যে কী হয়। 66.23 মানে হচ্ছে আমরা লিখতে পারি 1/3 সমান আমরা জানি 33.13%। তাহলে 2/3 মানেই হচ্ছে আমার 66.23%। এই ফ্র্যাকশানটা দেখার সাথে সাথে যাতে মাথায় নক করে এটা 2/3 হয়, এই যে জিনিসগুলো এইগুলোই দরকার। তার মানে এখানে আমি তিনটাকে, অর্থাৎ আমি এখান থেকে ইনকামটাকে কী ধরবো? দেখো ইনকামটাকে আমি ধরে নেব 300, 2-3 ধরে কাজ করবো, আমরা 300 ধরে কাজ করবো, নিচেরটা 3 আছে, তার মানে 300 ধরে নেবো আমি ইনকাম। তাহলে 66.23% মানে কি 2/3, তার মানে এই যে 2টা আমার কি হয়ে যাবে? ইনকাম তো স্পেন্ডস করেছে, তার মানে খরচ কত হবে? স্পেন্ডস করেছে হচ্ছে তোমার 200 টাকা। তাহলে 300 টাকা যদি আমার ইনকাম হয়, 200 টাকা খরচ করেছে, তাহলে সেভিংস কত হচ্ছে? দেখো সেভিংস হয়ে যাবে 300 - 200 হচ্ছে 100। ক্লিয়ার? ওকে। তারপর দেখো যেহেতু তার ইনকাম 25% হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে 300 এর ওপর 25% বৃদ্ধি পাওয়া মানে কি 100 টাকায় 25 টাকা বৃদ্ধি পাচ্ছে, 300 টাকায় 375 টাকা হবে। তাহলে সিম্পল 375 টাকা হয়ে গেল। ওকে। স্পেন্ডস করছে মানে খরচাও 20% সে বৃদ্ধি করছে, তাহলে 100 টাকায় 20 টাকা বৃদ্ধি পেলে 200 টাকায় কত হবে? 40 টাকা বৃদ্ধি হবে। সিম্পল 240 টাকা হয়ে যাবে। তাহলে ইনকাম থেকে যদি আমি এক্সপেন্ডিচার মাইনাস করি তাহলে সেভিংস হয়ে যাবে। তাহলে 240 যদি মাইনাস হয় 375 থেকে, তাহলে এখানে থাকলাম 35, তাহলে 100, তাহলে 135। তাহলে আগে ছিল তার সেভিংস 100, এখন হয়ে গেছে 135। আলটিমেটলি আমি কী দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েশন 35%, 35 বৃদ্ধি পাচ্ছে, 35% বৃদ্ধি পাচ্ছে, কারণ 100-র উপরেই তো 35% বৃদ্ধি হয়, 135 হলো। ক্লিয়ার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর 4। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স বেস্ট কোশ্চেন। তো থ্যাংক ইউ সবাইকে, আবারও বলি। আর যাদের আমার ক্লাসটা ভালো লাগছে অবশ্যই তারা পাশে থাকো, যেহেতু আমার চ্যানেলটা নতুন একদমই। তো পড়াতে আমার ভীষণই ভালো লাগে, পড়াতে চাই আমি। তো তোমাদের সাপোর্টটা ভীষণভাবে প্রয়োজন। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে
জানাও কেমন লাগছে ক্লাসগুলো। ওকে, আর নতুন যদি কোনো টপিক নিয়ে কোনো কিছু আলোচনা করতে হয় বলে মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাও, আমি অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখবো। ক্লিয়ার? তো ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো, প্রচুর পরিমাণে পড়াশোনা। তো প্রত্যেকেই বলবো প্রচুর পরিমাণে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা আছে, আর একদম ফাঁকি মারার কোনো প্রয়োজন নেই। তো প্রচুর পরিমাণে পড়ো, সায়েন্স পড়ো, ম্যাথ করো, যারা রেলের গ্রুপের জন্য খাটছো প্রচুর পরিমাণে সায়েন্স পড়ো, প্রচুর পরিমাণে ম্যাথ করো, রিজনিং করো। জিকের পোর্শনটা ঠিকঠাক ঠিক আছে, বাট ম্যাথ সায়েন্স দেখো, ম্যাথটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ম্যাথে তুমি যদি চাও 25-25টা কোশ্চেন তুমি করে আসতে পারবে। তো ম্যাথের পোর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাথটাকে ভালোভাবে করতেই হবে। তো পড়াশোনা করো, প্রত্যেকে নিজেদের খেয়াল রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ হলো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।